Hello student, welcome to my channel Basic Science Nobun 321। ঠান্ডা কেমন পড়েছে বলো বাবুরা? তো খুবই ঠান্ডা পড়েছে, কলকাতায় তো খুবই ঠান্ডা। তোমাদের তোমরা কোথাকার থেকে দেখছো আমি জানি না, তো তোমাদের দিকেও মনে হয় ঠান্ডা খুবই পড়েছে। যাই হোক, কলকাতাতে খুব বেশ ঠান্ডা পড়েছে। তো আমরা আজকে যেটা আলোচনা করব, এবিটিএ 2024-এর SC 200 আর পেজের অর্গানিক কোশ্চেনগুলো এবং SC 125 পেজের অর্গানিকের কোশ্চেনগুলো আমরা এই দুটো পেজের টেস্ট পেপারের দুটো পেজ একসঙ্গে ডিসকাস করব। কিছু কমন কোশ্চেন আছে সেগুলো বাদ দেব, আর আগের যে কোশ্চেনগুলো ডিসকাস হয়েছিল আমরা প্রায় 9টা পেপার করে ফেলেছি, সেগুলো তোমরা দেখো। আর ইয়ারের কোশ্চেনগুলো সলভ আছে প্রত্যেকটার, সেটা এবং পর্ষদের নমুনা প্রশ্ন একটা আপলোড হয়েছে, আরও দুটো আপলোড হবে। যেটা রায়মার্টিনের কোশ্চেন পেপারে ছিল, সেখান থেকে একটা পেপার সলভ হয়েছে। আমাদের 20 তারিখের আগে হয়তো আমি আর দুটো পেপার আমি আপলোড করে দেবো। তো আসো আজকের আমরা SC 200 পেজের এবিটিএ 2024-এর অর্গানিক পার্টগুলো আগে আমরা শেষ করি। তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 4-এর F, এটা এবিটিএ 2024 SC 200 কেমিস্ট্রি। তো এখানে ফার্স্ট 4-এর F, এটা আগেও ডিসকাস হয়েছে যে নিম্নলিখিত যৌগটির আরএস নোমেনক্লেচার সহ ইউপেক নাম লিখতে বলেছে। এটা আছে COOH, এটা হাইড্রোজেন, এটা Br, এটা আছে CH3। এটা দেখো ইউপ্যাক নেম আর আরএস নোমেনক্লেচার করতে বলেছে, তাহলে এটা আমরা এভাবে এঁকে নেব, হিসাবে এঁকে নেব। এটা H, এটা COOH। দেখো এটা এরকম ভাবে ব্যাকা আছে, এই বোল্ড লাইন যেটা আছে এটা ব্যাকা কোন দিকে যাবে বলো? দুটো সাইডে। তাহলে এখানে হবে Br, এখানে হবে CH3। এবার আমাকে কি করতে হবে? প্রায়োরিটি অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ কি কি অ্যাটম এই কার্বন সেন্টারের সঙ্গে বন্ড করে আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে আছে ব্রোমিন, এখানে আছে কার্বন, কার্বন, হাইড্রোজেন। তাহলে আমরা যদি দেখি এটা 1 নম্বর, তাহলে হচ্ছে অ্যাটমিক মাস সবচেয়ে বেশি। এবার এখানে দুটো কার্বন আছে, এখানে কার্বনের পর হাইড্রোজেন আছে, এখানে কার্বনের পর অক্সিজেন আছে। তাহলে এই দুটো গ্রুপের কথা যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে COOH এর প্রায়োরিটি বেশি। তো এটা 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ, এটা 4। তাহলে 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যালি আছে। তাহলে 1, 2 আর 3 এর পজিশন কেমন আসছে বলো? ক্লকওয়াইজ আসছে। তাহলে এটার কনফিগারেশন কি হবে বলো? আর হবে। এবার যদি দেখো মলিকুলটাকে আমরা লিখি এরকম, CH3, এটা Br, এটা H, COOH। তাহলে 1, 2, 3। 2 নম্বর কার্বনটা কি ছিল বলো? কাইরাল ছিল, তাহলে 2R কথাটা লিখবো। 2R, 2 ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড, এটা হবে এর ইম্প্যাক্ট নেম। 2R, 2 ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড। পরের কোশ্চেন দিয়েছে ABCD কে শনাক্ত করতে বলেছে। কোশ্চেন আমি লিখছি না, যেহেতু সবার কাছে টেস্ট পেপার অ্যাভেলেবল আছে। তো যে কোশ্চেনটা লেখার একবার দরকার সেটা লিখছি। দেখো এটা F এর 2 নম্বর কোশ্চেন। A থেকে D যৌগগুলির
গঠন সংকেত লেখো। এটা বলেছে। প্রথমে দিয়েছে দেখো ইথাইল বেনজিন CH2CH3, তাতে NBS দিয়েছি আর H নিউ, তাহলে এখানে A যৌগ হয়েছে, একে অ্যালকোহলিক KOH, এটা B পেয়েছি, তাহলে A আর B শনাক্ত করতে বলেছে। তাহলে আমরা জানি NBS যদি দিই তাহলে অ্যালাইলিক পজিশন বা বেনজাইলিক পজিশনের হাইড্রোজেন ব্রোমিন দিয়ে সাবস্টিটিউট হবে। এই পজিশনটাকে আমরা বলছি বেনজাইলিক পজিশন। তাহলে এই পজিশনের হাইড্রোজেন ব্রোমিন দিয়ে সাবস্টিটিউট হবে। তাহলে এটা পাবো আমরা CH3, এটা Br, এটা হাইড্রোজেন। দেখো এবারে অ্যালকোহলিক KOH দিয়েছি মানে কি হবে, এলিমিনেশন হবে। এলিমিনেশন হলে আমাকে দেখতে হবে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা তো বিটা কার্বন নেই, বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে এখানে অ্যালকোহলিক KOH দিলাম, তাহলে এটা পাবো CH ডাবল বন্ড CH2। ওকে, নাম কি হবে এটা বলো, 1 ফিনাইল ইথিন, 1 ফিনাইল ইথিন, এটা হচ্ছে নাম হবে বা স্টাইরিন বলে। পরের কোশ্চেনে আমরা যাই। NBS এর স্ট্রাকচার কিন্তু ডিসকাস করা হয়েছে আগের পেপারের মধ্যে, সুতরাং দেখে নিও, আগে দুবার ডিসকাস করা হয়েছে। পরে দিয়েছে দেখো এটা আয়োডোবেনজিন, এখানে কপার আর হিট, তাহলে আমরা জানি এটা বাইফিনাইল হবে, বেনজিন রিং বন্ড বেনজিন রিং, এটা হবে বাইফিনাইল পাবো। ওটা দিয়েছে ফিনকেলস্টাইন রিঅ্যাকশন CH3 CH2 Br, একে NaI অ্যাসিটোন, নাম বলছে ফিনকেলস্টাইন রিঅ্যাকশন। তাহলে আয়োডিন কি করবে বলো, ব্রোমিনকে সাবস্টিটিউট করবে, তাহলে CH3 CH2 I হবে প্লাস NaBr হবে। ওকে, পরের কোশ্চেন ছিল দেখো মিথাইল ব্রোমাইডের জলীয় দ্রবণে NOH সঙ্গে বিক্রিয়ায় ঘটলে কি হবে। এটা আমাকে SN2 রিঅ্যাকশনের মেকানিজমটাই কিন্তু এখানে আমাকে একে বলতে বলেছে। তোমরা SN1 SN2 রিঅ্যাকশনের মেকানিজম সম্বন্ধে জেনো, আমি একটা ভিডিও সেটা আপলোড করেছি, সেটা দেখো, প্লেলিস্টে গিয়ে দেখো, দেখতে পাবে। আর এখানে অথবা কোশ্চেন এটা আছে মিথাইল ব্রোমাইড, আমরা একবার এইভাবে নিচ্ছি Br H, এটা H, এটা H, এটা CH3Br। ওকে, মিথাইল ব্রোমাইড, এটাতে আমরা বলছি দেখো অ্যাকুয়াস NaOH দিয়েছি, তাহলে আমরা জানি এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, এটা Br ডেল মাইনাস, এটা OH ডেল মাইনাস, এটা দেখো এইভাবে আমরা আঁকবো, এটা হাইড্রোজেন, এটাকে আমরা ট্রানজিশন স্টেট হিসেবে দেখাবো। তারপরে স্টেপে বলছে দেখো এটা লিখবো এভাবে C, এটা OH, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন প্লাস Br মাইনাস, এটা। তাহলে বিক্রিয়ার ক্রিয়া কৌশল এটা হবে, এভাবে তোমাকে দেখাতে হবে। পরের কোশ্চেন দিয়েছে
পরের কোশ্চেন লিখছি, লেখার দরকার আছে। পরের কোশ্চেন দিয়েছে দেখো, অ্যারোমেটিক বলয়ে অথবা 2 ছিল, অ্যারোমেটিক বলয়ে ক্লোরিনেশনে FeCl3 বা Fe-চূর্ণের ভূমিকা লেখো। আরে বাবা, ভূমিকা লেখো। আমরা প্রত্যেকেই জানি বেঞ্জিন রিংয়ে কি হয় বলো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় না। তাহলে এখানে আমাকে কি হয় বলো, ই আসে। সেটা আমরা এভাবে দেখাতে পারি যে বেঞ্জিন রিং প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন উপস্থিত, এরকম। এটা ই প্লাস, তাহলে এটা বেঞ্জিন রিং, এটা ই, এটা এইচ, এটা এইচ, এটা প্লাস, এটা রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে। নেক্সট স্টেপে দেখো, এটা অ্যারোমেটিসিটির জন্য এই বন্ডটা ব্রেক করবে, করে আমরা কি পাবো, এটা ই পাবো, এটা ই পাবো। তাহলে এখানে শুধু ক্লোরিন Cl বন্ড Cl, এখান থেকে কিন্তু আমরা Cl প্লাস পাই না। ওকে, এই জন্য আমাকে কি করতে হবে, এখানে লুইস অ্যাসিড হিসেবে FeCl3 এখানে বিক্রিয়ার মাধ্যমে যোগ করতে হবে। লুইস অ্যাসিড তৈরি হচ্ছে কিভাবে বলতে দেখো, Fe প্লাস Cl2 এখানে FeCl3 ফর্ম করছে। FeCl3 কি হিসেবে কাজ করছে বলো, লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। যা কিনা Cl বন্ড Cl এর পোলারাইজেশন ঘটায়, FeCl3, তাহলে এটা পাচ্ছি Cl FeCl3, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। এটা কি তৈরি করে বলো, একটা ইলেকট্রোফাইল। তাহলে এখানে এফির ভূমিকা কি বলছে দেখো, এফি বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে FeCl3 তৈরি করে, বা সরাসরি যদি FeCl3 বলা থাকে তাহলে FeCl3 একটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, যে কিনা Cl বন্ড Cl কে পোলারাইজেশন ঘটায় এবং Cl প্লাস উৎপন্ন হতে সহায়তা করে। এর ফলে বেঞ্জিন বলয়ে Cl প্লাস হিসেবে ক্লোরিনেশন ঘটে। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তাহলে এটা আরেকটা পার্ট ছিল দেখো এরকম। তাহলে এটা আমরা আঁকছি Cl বন্ড Cl FeCl3, এটা তাহলে বেঞ্জিন বলয়ে এটা Cl আসবে প্লাস FeCl4 মাইনাস, এটা হবে। ঠিক আছে, তাহলে এফির কাজ ভূমিকা আমরা বুঝলাম। পরেরটা বলছে দেখো, এফ জি এর কোশ্চেন ফার্স্ট ওয়ান। এখানে একটা কোশ্চেন একটু ভুল আছে, একটু দেখো। এটা
তারপর বলছি এটা, তারপর বলছি এটা, আর একটা আবার রিপিট দিয়েছি, একটু ভুল আছে, আমরা এটা মেটাটাই ধরে নিই, ওইচ এটা NO2। ওকে, এই চারটে কম্পাউন্ড আছে, 1 2 3 4, চারটে কম্পাউন্ড আছে। তো চারটে কম্পাউন্ডের মধ্যে কার আম্লিকতা বেশি বা আম্লিকতার ক্রম আমাকে লিখতে বলেছে। দেখো আমরা প্রত্যেকেই জানি যে NO2 গ্রুপের -I আর -R প্রভাব আছে, তাহলে সেটা কোথায় বেশি দেখা যায়? পি পজিশন ও পজিশনে স্থানে NO2 গ্রুপ থাকবে -I ও -R প্রভাব বেশি দেখা যায়, M স্থানের থেকে। ওকে, এবার দেখো NO2 গ্রুপের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে? সেটা বেশি অধিক আম্লিক হবে। তাহলে যেটাতে দুটো NO2 গ্রুপ আছে সেটা নিশ্চয়ই সবচেয়ে বেশি আম্লিক হবে, তাহলে সেটা আমরা লিখছি এভাবে, এটা 3 নম্বর কম্পাউন্ড সবচেয়ে বেশি আম্লিক। এবার বলছি দেখো এটাতে ও পজিশনে আছে, অর্থ পজিশন বা সেকেন্ড পজিশনে আছে, এটা পি পজিশন বা ফোর্থ পজিশনে আছে, আর এই কম্পাউন্ডটা এম পজিশন বা থার্ড পজিশনে আছে। তাহলে এই তিনটের মধ্যে আমরা যদি জাজমেন্ট করি তাহলে দেখব এম পজিশন বা মেটা পজিশনে NO2 গ্রুপ থাকলে তার আম্লিকতা সবচেয়ে কম হয়। এবার দেখো এই অর্থ আর এটা হচ্ছে অর্থ আর এটা হচ্ছে প্যারা, এই দুটোর মধ্যে আমরা দেখব ও নাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা দেখব এখানে NO2 গ্রুপ কি করে বলো, এখানে হাইড্রোজেন বন্ড করে ফেলে। তাই জন্য ও নাইট্রোফেনল আর পি নাইট্রোফেনলের মধ্যে আমরা দেখব যে পি নাইট্রোফেনলের আম্লিকতা বেশি হবে। তাহলে এরপর কি আসবে? সেকেন্ড কম্পাউন্ড, তারপর ফার্স্ট কম্পাউন্ড, সবচেয়ে কি আসবে বলো? ফোর্থ কম্পাউন্ড। তাহলে আম্লিকতার ক্রম এরকম হবে, আম্লিকতার ক্রম এটা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা যাই। ঠান্ডা কিন্তু খুবই পড়েছে, পরীক্ষা ঘুমিয়ে পড়ো না কিন্তু পড়তে পড়তে, লেপের ভেতরে ঢুকে পড়ছো কিন্তু ঘুমিয়ে পড়ো না বাবুরা, ভালো করে পড়ো, কিছু করার নেই, ঠান্ডায় বসে একটু বেশি। বাবুরা কিন্তু ছেলে ও মেয়ে সবাইকেই বলি, ছেলে ও মেয়ে উভয়কেই বাবু বলি, ঠিক আছে? তো সেখানে মেয়েরা কিন্তু একবারে রাগ করবে, হ্যাঁ? তো এখানে বলতে দেখো কিভাবে পরিবর্তন করবে, পরেরটা বলছে 2, এটা বলছে দেখো CH3 CH ডবল বন্ড CH2, এটা থেকে বলেছে CH3 CH2 CH2 OH, এটা বলেছে কিভাবে পরিবর্তন করবে। দেখো এই OH-টা কোথা থেকে আমরা আনতে পারি? যদি এখানে কোনো ব্রোমিন থাকতো বা হ্যালোজেন থাকতো তাকে সাবস্টিটিউট করতাম। তাহলে এখানে ব্রোমিন আনবো কিভাবে আমরা? যদি এটা আমরা অ্যান্টি মার্কোনিকভ করি, তাহলে এখানে লিখবো অর্গানিক পারঅক্সাইড, অর্গানিক পারঅক্সাইড লিখবো। ওকে, অর্গানিক পারঅক্সাইড লিখবো, সেখানে আমরা C6H5COOH লিখতে পারি, বা তোমরা লিখতে পারো H2O2 লিখতে পারো, ঠিক আছে? এটা ইনঅর্গানিক পারঅক্সাইড লিখতে পারো। তাহলে আমরা দেখবো অ্যান্টি মার্কোনিকভ হবে, মানে যেটাতে বেশি নাম্বার অফ হাইড্রোজেন আছে সেখানে কি আসবে বলো? ব্রোমিন আসবে।
এবার একে দেখো আমরা কি দেবো, অ্যাকোয়াস NaOH, তাহলে এখানে কি হবে, সাবস্টিটিউশন হবে, এখানে সাবস্টিটিউশন হবে। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি করব, অ্যান্টি মার্কোনিকভ করব HBr দিয়ে, শুধু HBr, কিন্তু কেউ আবার বাহাদুরি করে HCl লিখে দিও না, কারণ HCl অ্যান্টি মার্কোনিকভ করে না বা HI করে না, অনলি HBr অ্যান্টি মার্কোনিকভ করবে। তো HBr দিয়ে এটা কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। পরে বলছে দেখো, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করবে কিভাবে, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করবে কিভাবে। থার্ড কোশ্চেন আছে যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করবে কিভাবে, করবে কিভাবে। এখানে বলছে দেখো, একটা বলেছে ইথানল আর একটা বলেছে এটা। তাহলে ইথানলে আমরা দেখতে পাচ্ছি কি আছে বলো, এই গ্রুপটা আছে, এই গ্রুপ থাকা মানে কি দেবে, আয়োডোফর্ম দেবে। এখানে কি আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। তাহলে এখানে লিখবো জৈব যৌগের সঙ্গে NaOH I2 মিশিয়ে উত্তপ্ত করা হলো। জল গায়ে লিখতে পারো বা ওয়াটার বাথ লিখতে পারো, উত্তপ্ত করা হলো। মানে হলুদ বর্ণের পদক্ষেপ পাওয়া গেল। এই ক্ষেত্রে জৈব যৌগের সহিত NaOH ও I2 মিশিয়ে উত্তপ্ত করলে কোন হলুদ বর্ণের পদক্ষেপ পাওয়া যায় না। ওকে, রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করবে, আগে অনেকবারই হয়েছে, তো আমরা এখানে উল্লেখ করব রাসায়নিক বিক্রিয়াটা। CH3 COH H হাইড্রোজেন NaOH I2, তাহলে HC ডাবল বন্ড O মাইনাস Na+। চিন্তা নেই, আমি আয়োডোফর্ম রিঅ্যাকশনের মেকানিজম সমেত আমি ভিডিও আপলোড করব, কেন হয় এই ব্যাপার অবশ্যই বলবো, ঠিক আছে। তো দুটোর আমরা অ্যালডোল আর ক্রস অ্যালডোল এবং ক্যারিজারো রিঅ্যাকশন মেকানিজম সমেত আমি আপলোড করেছি, সেটা দেখো। আয়োডোফর্ম ইম্পর্টেন্ট আমাদের কাছে, তো সেই জন্য আমরা এটার মেকানিজম সমেত শিখে নেব। আর কেন শিখবো এটা, নিট বা জেই বা WB জেইতেও এখানে প্রচুর কোশ্চেন এখান থেকে আসে, তো এটা আমাদের কাছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে লিখবো নো রিঅ্যাকশন লিখবো। ওকে, এই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে আয়োডোফর্ম রিঅ্যাকশন মেকানিজম গুলো কেন আমি দিচ্ছি এই সময়, দেখো প্রত্যেকেরই এখন অনেকেই নিটের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা যেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা যেই মেন্সের পরীক্ষা নিচ্ছ বা WB যেই পরীক্ষা নিচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাদের যাতে কিছুটা হেল্প হয় সেই জন্য রিঅ্যাকশন মেকানিজম গুলো জানা দরকার, এবং তার ইন্টারমিডিয়েট গুলো কি হয় কি ব্যাপার সেগুলো কিন্তু খুব ভালো করে জানা দরকার, নাহলে কিন্তু পারবে না। অর্গানিকের কোশ্চেন সহজ হবে কিন্তু পারবে না। ওকে, নেক্সট কোশ্চেন H এর 1 4 এর H
বলছে দেখো অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষার ধর্ম, অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষার ধর্ম অ্যারোমেটিক অ্যামিনের ক্ষার ধর্ম অপেক্ষা বেশি কেন? ওকে, একটা অ্যালিফ্যাটিক অ্যামিন আমরা লিখছি আর বন NH2, তোমরা লিখতে পারো এটা CH3 বন NH2 or CH3 CH2 NH2। আর অ্যারোমেটিক অ্যামিন তুমি লিখছো এখানে অ্যানিলিন লিখছো। এই দুটোর মধ্যে কার ক্ষার ধর্ম বেশি? বলছে দেখো অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে ক্ষার ধর্ম বেশি। কেন? এখানে আর গ্রুপ বা অ্যালিফ্যাটিক গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য এন কেন্দ্রের ইলেকট্রন ঘনত্ব বেশি হয় এবং ভালো লুইস ক্ষার হিসেবে আচরণ করে। অন্যদিকে দেখো অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে এন কেন্দ্রের ইলেকট্রন বেনজিন বলয়ের রেজোন্যান্সে আসে, ফলে এন কেন্দ্রের ইলেকট্রনের পপুলেশন কমে যায়। এন কেন্দ্রের ইলেকট্রন পপুলেশন কমে যাওয়ায় এটা অত ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না। আমার কাছে যদি ইলেকট্রন থাকে আমি তবেই তো দান করব। আমার ইলেকট্রনটা যদি রেজোন্যান্সে চলে যায় তাহলে কি হবে? আমার ইলেকট্রন কিছুটা ঘাটতি হয়ে যাবে, তাহলে আমি অত ভালো ইলেকট্রন দান করতে পারবো না, আমি অত ভালো বেশ হব না। এই হচ্ছে কথা, অ্যানিলিনের ক্ষেত্রে তাই কথা। তো তুমি পারলে রেজোন্যান্সটা এখানে ড্র করতে পারো, তাহলে সেটা হচ্ছে ভালো হবে। রেজোন্যান্স সম্পর্কিত ভিডিও একটা খুব ভালো ভিডিও দেওয়া আছে, দেখো ওখানে 1 2 3 ম্যাজিক বলা আছে। তো 1 2 3 ম্যাজিক যারা জানো না তারা কিন্তু দেখে নিও। দেখো এন কেন্দ্রে লোন পেয়ার আছে, তাহলে এটা 1 2 3, তাহলে আমরা কি দেখবো 1 1 এর লোন পেয়ার আছে, 1 এর সেন্টারে লোন পেয়ার, 2 আর 3 তে পাই বন্ড, তাহলে রেজোন্যান্সটা যেটা হবে 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড, এতে প্লাস, 3 তে কি হবে বলো নেগেটিভ। এগুলো যেমন ছিল তেমন। আবার দেখো এটা 1 2 3, তাহলে এটা কি আসবে এটা দেখো কি আসবে, এটা দেখো নিশ্চয়ই 1 আর 2 তে ডাবল বন্ড, 3 তে নেগেটিভ, এটা যেমন ছিল তেমন, এটাও যেমন ছিল তেমন। ওকে, আবার দেখো এটা 1 2 3, তাহলে এটা কি আসছে বলো, তাহলে 3 তে নেগেটিভ, 1 আর 2 তে ডাবল বন্ড, এটা আগে থেকেই ছিল, এটা ডাবল বন্ড NH2 প্লাস। আবার দেখো 1 2 3 1 2 3, এটা আবার ব্যাক করছে, তো এটা হবে এরকম হবে। ওভারঅল কথাটা যদি আমরা দেখি তাহলে এটা এভাবে ড্র করব, NH2 এটা নেগেটিভ, এখানে পজিটিভ দেব, ডেল পজিটিভ। তাহলে দেখো রেজোন্যান্সের কারণে এন কেন্দ্রের ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে বলো, কিছুটা কমে যাচ্ছে। এন কেন্দ্রের ইলেকট্রন কমে যাওয়াতে অ্যানিলিন আমরা দেখতে পাচ্ছি এর ক্ষারীয় ধর্মতা অনেকটা হ্রাস পাচ্ছে।
তাই জন্য আমরা দেখছি যে অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে প্লাস আই প্রভাব আছে, এই জন্য এন কেন্দ্রিক ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাই অ্যালিফ্যাটিক অ্যামিন ভালো ক্ষার হিসেবে ক্ষার ধর্ম প্রদর্শন করে। কিন্তু অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এন কেন্দ্রিক ইলেকট্রন বেনজিন বলয়ের সঙ্গে রেজোন্যান্সে আসে, তাই জন্য এন কেন্দ্রিক ইলেকট্রন ঘনত্ব কমে যায়, এটা ক্ষারের ঘনতা কম প্রদর্শন করে। ওকে, পরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেন দিয়েছে দেখো যে 2 নম্বর, এটা অনেকবারই হয়েছে, এখান থেকে এটা করব কিভাবে। আচ্ছা, আমরা ভাবতে পারি এটাতে কি ছিল বলো, এটা NH2 ছিল, NH2 থেকে এটা করেছি, তাহলে NH2 আনো কিভাবে বলো। এটা যদি হফম্যান অবনমন বিক্রিয়া করি Br2KOH, তাহলে এটা কি পাবো, CH3 বন্ড NH2, অ্যামিন পেলাম 1 ডিগ্রি অ্যামিন, একে H02 025 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জানি অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন সরাসরি কি হয়ে যায় বলো, অ্যালকোহলে চেঞ্জ হয়ে যায়, এখানে ডায়াজোনিয়াম সল্ট ফর্ম করে না। ক্লিয়ার হলো? পরেরটাতে যাই। পরে দিয়েছি দেখো, এটাও পুরোনো কোশ্চেন, তো এখানে এটা অনেকবারই হয়েছে, এটা NO2, এটা NO2, এটা লিখবো আমরা সোডিয়াম বাইসালফাইড বা অ্যামোনিয়াম বাইসালফাইড, তাহলে একটা কি হয় বলো, NO2 গ্রুপ কিসে চেঞ্জ হয়ে যাবে, NH2 তে চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা যদি আমরা SnHCl দিতাম, SnHCl দিতাম, তাহলে কি হতো, এই দুটো গ্রুপই কি হয়ে যেত বলো, NH2 হয়ে যেত, দুটো গ্রুপই NH2 হয়ে যেত। তাহলে আমরা খেয়াল রাখবো যে আমাকে বলেছে NO2 গ্রুপ থেকে একটা চেঞ্জ করতে বলেছে NH2, তাহলে সেটা পার্শিয়াল রিডাকশন করব। এই পার্টিকুলার রিএজেন্টের কথা মনে রাখবো, আইদার সোডিয়াম বাইসালফাইড বা অ্যামোনিয়াম বাইসালফাইড লিখবো, কখনো SnHCl লিখবো না। SnHCl লিখলে দুটো গ্রুপই কি হবে বলো, রিডিউস হয়ে যাবে। ক্লিয়ার হলো? পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেন বলেছি দেখো, অথবা যে পার্থক্য সূচক বিক্রিয়া লেখো। একটা দিয়েছে এটা NH3+Cl-, আর একটা বলেছে NH3, এটা Cl। দেখো এটাতে যদি আমরা AgNO3 সলিউশন যোগ করি, এটাতেও যদি আমরা AgNO3 সলিউশন যোগ করি, তাহলে আমরা লক্ষ্য করব যে এই ক্ষেত্রে AgCl এর হোয়াইট পিপিটি পাবো, কিন্তু এটার ক্ষেত্রে AgCl এর হোয়াইট পিপিটি পাবো না। আমরা কারণ জানি, এটা অ্যারোমেটিক রিং এর সঙ্গে অ্যাটাচ, অ্যারোমেটিক রিং এর সঙ্গে যে হ্যালোজেনটা অ্যাটাচ আছে বা ক্লোরিনটা অ্যাটাচ আছে, সেটা কিন্তু ব্রেক করে না, সেটা ব্রেক করে কিন্তু ক্লোরাইড আয়ন দেয় না, কিন্তু এখানে ফ্রি ক্লোরাইড আয়ন আছে, তাই জন্য এটা AgNO3 এর সঙ্গে রিঅ্যাকশন করে কি হবে বলো, AgCl এর হোয়াইট পিপিটি দেবে। ক্লিয়ার হয়েছে?
তাহলে এই যে NO3 দিয়ে দুটো, এটা আমরা হোয়াইট পিপিটি পাবো, আর এটার ক্ষেত্রে কি হয় বলো, হোয়াইট পিপিটি পাবো। ওটা বলছে দেখো ওটা বলেছি এ থেকে ডি দুয়েরটা, এটা 2 ছিল অথবা 2, এ থেকে ডি, এ থেকে ডি, এ থেকে ডি কে শনাক্ত করতে বলেছে। কি দিয়েছে এখানে, অ্যানিলিন বলেছে, NH2, এখানে HNO2 দিয়েছে। আমরা তো জানি এটা কি দিতে হয়, NaNO2 আর HCl, এটা মিলে কিন্তু এটাই হয়। টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা নেই, খেয়াল রাখবে, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো এখানে N2 প্লাস Cl মাইনাস হবে, এখানে CuCN HCN দিচ্ছি, CuCN HCN, আর এখানে কি আছে বলো, সায়ানাইড পাবো, এখানে Cn আসবে, এটাতে আমরা হাইড্রোলিসিস করেছি, H3O প্লাস H2O, তাহলে এখানে কি পাবো বলো, এটা COOH হবে, সায়ানাইডটা হাইড্রোলিসিস হয়ে বেনজোইক অ্যাসিড পাবো, এটাকে আমরা অ্যামোনিয়া হিট দিচ্ছি, তাহলে এখানে কি পাবো, বেনজামাইড পাবো, C ডাবল বন্ড NH2। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে A কোনটা ছিল, এটা ছিল, এটা B ছিল, এটা C ছিল, এটা D ছিল। বোঝা গেল? পরের কোশ্চেনে আমরা চলে যাই। ঠান্ডা যা পড়েছে, তোমরা কিন্তু ঠান্ডায় জমে যেও না, ভালো করে পড়াশোনা করো। ঠান্ডা কয়েকদিনের জন্য থাকছে, হ্যাঁ, লেপের ভেতর থেকে কিন্তু পড়াশোনা করো, জমে যেও না কিন্তু। হ্যাঁ, এখানে বলছে দেখো আই ব্র্যাকেটটা, নিচের ডাইপেপটাইড বন্ডটি চিহ্নিত করো, বলেছে নিচের ডাইপেপটাইড বন্ধনটি চিহ্নিত করো, এটা দিয়েছে। যে পেপটাইড যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, পেপটাইড যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তার নাম কি কি আছে, এটা একবারে সহজ, H2N বন্ড C, CH3, এটা H বন্ড, এটা আসছে C ডাবল বন্ড O বন্ড NH বন্ড, দুটো হাইড্রোজেন বন্ড C ডাবল H, এটাকে আমরা বলছি পেপটাইড লিংকেজ বা পেপটাইড বন্ড। এটাকে আমরা হাইড্রোলিসিস করলে যে দুটো অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, সেটা হচ্ছে এটা প্লাস H2N, এটা C ডাবল H, তাহলে এটা আসছে অ্যালানিন, এটা হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে অ্যালানিন আর এটা হচ্ছে গ্লাইসিন। ওকে, ওটা হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে অ্যালানিন। ক্লিয়ার? এবার বলতে দেখো ডি গ্লুকোজের মিউটা রোটেশন বলতে কি বোঝো।
ডি গ্লুকোজের এটা কোশ্চেনে কিন্তু আগে ডিসকাস হয়েছে যে ডি গ্লুকোজের মিউটারোটেশন বলতে কি বোঝো, আমরা একবার তবুও দেখে নিচ্ছি। ডি গ্লুকোজের মিউটারোটেশন বলতে কি বুঝি, তাহলে দেখো গ্লুকোজ এই ফর্মে থাকে CH2OH H OH H HOH OH এটা এটা আলফা ফর্ম, আর একটা কি বলছে বলো, এটা বিটা ফর্ম। তাহলে এটা আলফা গ্লুকো পাইরানোসাইড, এটা হচ্ছে বিটা গ্লুকো পাইরানোসাইড। এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট অপটিক্যাল রোটেশন আছে। জলীয় দ্রবণে আমরা দেখছি আলফা গ্লুকো পাইরানোসাইডটা বিটা গ্লুকোতে চেঞ্জ হয়, আবার বিটা গ্লুকো পাইরানোসাইডটা আলফা গ্লুকো পাইরানোসাইডে চেঞ্জ হয়। এর মধ্যে হতে 57.2 অ্যাপ্রক্স 57.2 আর 55.7 এই ভ্যালুতে এসে দেখতে পাচ্ছি অপটিক্যাল রোটেশন ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 19 ডিগ্রি আর একটা হচ্ছে 112 ডিগ্রি। তাহলে 112 ডিগ্রি হচ্ছে এটা, আর প্লাস 112 ডিগ্রি, আর এটা হচ্ছে প্লাস 19 ডিগ্রি। তো এই দুটো দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে তত দেখতে পাচ্ছি এর অপটিক্যাল আলফা গ্লুকো পাইরানোসাইডটার অপটিক্যাল রোটেশন কমতে থাকছে ভ্যালু, আবার ওটার ভ্যালু বাড়তে থাকছে। একটা সার্টেন টাইমের পর আমরা দেখতে পাচ্ছি এটা 57.2 বা 57.5 এর কাছাকাছি ভ্যালু এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা মিক্সচারে আলফা গ্লুকোপাইরানোসাইড বিটা গ্লুকোপাইরানোসাইডের একটা ফিক্সড প্রপোর্শন থাকছে। এই ঘটনাকে আমরা কি বলছি বলো, আলফা ডি গ্লুকোজের মিউটারোটেশন বলছি। আমি এটা আগে লিখিয়েছি সংজ্ঞা হিসেবে, সেটা তোমরা কিন্তু আগের যে পেজগুলোতে করানো হয়েছিল সেখানে কিন্তু এটা করানো আছে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন দিয়েছি দেখো, পরের কোশ্চেন দিয়েছে 5 দাগের C1 বলেছে এটা এটা বলেছে ডবল বন্ড ও, এখানে CH3NH2 এক নম্বর, দুয়ে বলছে LiAlH4 আর 3 নম্বরে বলছে ওয়াটার। তাহলে অ্যাকচুয়ালি আছে কি বলো, এটা CH3 এটা H, C ডবল বন্ড ও CH3, এটাকে আমরা H2N বন্ড CH3 দিয়েছি, তাহলে এটা পাবো C ডবল বন্ড N বন্ড CH3। এটা দেখছি CH3, এটা দেখছি CH3, এটা হবে এখানে দেখো LiAlH4। ওকে, LiAlH4 দিলে এটা কি আসছে বলো, আর ওয়াটার, তাহলে এটা H, এটা N CH3, এটা যা ছিল তাই হবে, এটা যা ছিল তাই, এটা CH3, এটা CH, এটা CH3, এটা CH3। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেনে চলে যাচ্ছে 2 নম্বর, 5 C2
এখানে বলছে দেখো এটা ওয়েট আছে, এটা সি ডবল বন্ড ও, এটা ZnHg আর গাঢ় HCl। আমরা জানি ট্রিমেনশন হবে, তো ট্রিমেনশন হলে এটা কি আসবে বলো, এটা OH, এটা হাইড্রোজেন, এটা CH3 আর এটা OH যেমন ছিল তেমন থাকবে। ওকে, পরেরটা আরো সোজা, 3 নম্বর এভাবে করে লিখবো CH3H, এখানে দেখো CH3MgBr আর ড্রাই ইথার দিয়েছে, তাহলে এটা সি, এটা ও মাইনাস MgBr হবে, এটা CH3 হবে, এটা যা ছিল তাই, এটা CH3 টা H। পরে এটাতে বলেছে একবারে OH লিখবো, ওয়াটার দিতে ভুলে গেছে, একবারে OH লিখবো। এটাকে কপার 300 ডিগ্রি দিয়েছে, এটা ডাবল বন্ড হবে, এই বেড়ে যাবে, তাহলে আমরা CH3 C ডাবল বন্ড CH3 পাবো, অ্যাসিটন পাবো। ওকে, এই হচ্ছে তোমার সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। ক্লিয়ার হলো? পরের কোশ্চেন দিয়েছে দেখো, কোশ্চেনগুলো একই রকম ঘুরে ফিরে আসছে, তোমরা কিন্তু যে কটা টেস্ট পেপার হয়েছে সেগুলো মন দিয়ে দেখো, অর্গানিকে প্রায় সব কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সেখানে। এই কোশ্চেনগুলো আবার ঘুরে ফিরে আসছে, নতুন কয়েকটা নেই। তো পয়েন্টটা দেখো, এখানে দিয়েছে সেলেনিয়াম অক্সাইড, এটা ডাবল বন্ড সি দুটো হাইড্রোজেন আর সেলেনিয়াম অক্সাইড ACO2 আর অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি এর এখানেও কি হবে বলো, ডাবল বন্ড হয়ে যাবে, এটা ই হবে। ওকে, 5 নম্বর বলেছে দেখো বেঞ্জিন রিং, ওটা পিএইচ আছে CHO, এখানে 50% NaOH দিয়েছি, এটা কি হবে বলো, ক্যানিজেলো রিঅ্যাকশন হবে। এখানে বেঞ্জিন রিং CHO গ্রুপটা একবার অক্সিডাইজ হয়ে COONA হবে, প্লাস এটা কি হবে বলো, CH2OH হবে। ওকে, পরেরটা দেখো আবার টিসেনকো রিঅ্যাকশন দিয়েছি, তো 5 বার হয়ে গেল মনে হচ্ছে, 5 টাইমস, 9টা কোশ্চেন পেপার করেছি, তার মধ্যে এটা 5 বার। এইটুকু আমরা লিখবো, CH3 C ডাবল বন্ড ও, এটা CH2 CH3 হবে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পেলাম। পরে দেখো 7 নম্বর, এটা দিয়েছে CH3, এখানে দিয়েছে CrO2 Cl2, ইটার রিঅ্যাকশন আর কার্বন ডাই সালফাইড। তার এখান থেকে পাচ্ছি আমরা, ওয়াটারটা দিতে দেওয়া নেই, এটা তোমরা লিখবে, এটা CHO লিখবে, আর যদি ওয়াটারটা না দেওয়া থাকতো তাহলে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট লিখতাম, কিন্তু প্রোডাক্টটা এটা লিখো, অসুবিধা নেই। আর না হলে যদি প্রোডাক্ট ওয়াটার এখানে দেওয়া নেই, CHO Cr Cl2OH হোল 2 লিখতে পারবে। ওকে, এটা ইন্টারমিডিয়েট, এখানে ওয়াটার দিলে আমরা দেখতে পাচ্ছি এটা বেঞ্জালডিহাইড পাবো, মিস আছে, প্রিন্টিং মিস বা কিছু আছে, বেঞ্জালডিহাইড হওয়ার কথা প্রোডাক্ট। লাস্ট কোশ্চেন এখানে চলে যাই, লাস্ট কোশ্চেন আমরা চলে যাই, এখানে থেকে আছে দেখো 8 নম্বর কোশ্চেন, এটা
সি ডবল বন্ড ও CH3, আর এটা OH আছে, এটা NaOI আর ওয়াটার, এটা আমরা জানবো। এটা সি ডবল বন্ড OH হবে আর CH3 হবে, হবে। ওকে, এটা CH3 হবে। পরে বলছে দেখো, অথবা কোশ্চেন দিয়েছে অথবা CF আছে C, অথবা এখানে দিয়েছে দেখো HCHO, তারপর এটা বলেছে PHCHO, তারপর এটা বলেছে CH3CHO, এই কোশ্চেনটা আমরা আগেও ডিসকাস করেছি। হ্যাঁ, ক্রমবর্ধমান সক্রিয়তার ক্রম অনুযায়ী সাজাও, তাহলে সবচেয়ে সক্রিয় কি হবে? এটা 1 2 3 4, সক্রিয়তার নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক, দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কোনটা হবে বলো? 1, যেমন আছে লিখবো, আগে ডিসকাস হয়েছে আগে, এটা কিন্তু দেখো, এটা সক্রিয়তার ক্রম এরাও আসবে। পরেরটা বলেছে দেখো পরিবর্তন করো, পরেরটা বলেছে পরিবর্তন করো। পরেরটা দিয়েছে 2, পরিবর্তন করো অ্যাসিটিলিন থেকে, বলেছে এটা অ্যাসিটোন। অনেকগুলো উপায় আছে, তো আমরা আমরা ফার্স্ট দেখছি যে এটা থেকে আমরা অ্যাসিটালডিহাইড বানাবো। HgSO4 1%, H2SO4 20%, 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 2 ওয়াটার দেব। তাহলে আমরা জানি H বন্ড, দুটো H আসবে এখানে, C ডবল বন্ড ও H হবে। এটা দেখো আমরা CH3 NGBr দেব, 1 2 ওয়াটার, তাহলে এটা পাবো CH3 বন্ড C, এটা OH, এটা হাইড্রোজেন, এটা CH3 হবে, এটা কপার 300 লিখ দেব, তাহলে এটা পাবো CH3 C ডাবল বন্ড ও CH3। ওকে, পরেরটা বলেছে দেখো অ্যাসিটোন থেকে পিনাকল করতে বলেছে, পিনাকোলন করতে বলেছে, এটা আগেও হয়ে গেছে। অ্যাসিটোন থেকে পিনাকোলন, এটা CH3 C ডাবল বন্ড ও CH3, এখান থেকে বানাতে বলেছে CH3 C ডাবল বন্ড ও টারশিয়ারি গ্রুপ, মানে আমরা কার থ্রু দিয়ে করব? পিনাকল দিয়ে করব। এখানে আমরা লিখব Mg Hg আর বেনজিন, তার এটা আমরা পাবো পিনাকল, CH3 টা OH। মেকানিজম আছে, ইন্টারেস্টেড হলে বলো। এটাতে আমরা 3 মোলার H2SO4 দেব, তাহলে আমরা কি বলবো? এটা CH3, এটার ভিডিও আনবো, এটা থেকে জয়েন্টেড কোশ্চেন আসে,
নিচে কোশ্চেন আছে, এখানে ভিডিও আনবো, অসুবিধা নেই। পিনাকল পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট অবশ্যই ভিডিও আনবো। এটা ডাবল বন্ড ও, এটা সি, এটা CH3, এটা CH3 CH3, এই গ্রুপটা এলিমিনেট হবে, একটা গ্রুপ এখানে শিফট হবে, এটা ডাবল বন্ড হবে, সাইমালটেনিয়াসলি এটা ঘটবে। ঠিক আছে, এটা পিনাকল পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট হলো। ওই দেখো পার্থক্য সূচক পরীক্ষা করতে বলেছে, ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের পার্থক্য করতে বলেছে। এটা H বন্ড C ডাবল বন্ড OH, আর এটা এটা কি দেবো বলো, টলারেন্স রিজিয়ন দেবো, কারণ এটা অ্যালডিহাইড গ্রুপ আছে। ওকে, তাহলে জৈব যৌগের সঙ্গে টলেন্স বিকারক যোগ করে জল গাহে উত্তপ্ত করা হলো। জল গাহে মানে এটা ওয়াটার বাথ বলছে। ঠিক আছে, উত্তপ্ত করা হলো। তাহলে এখানে টেস্ট টিউবের গায়ে এজি এর পদক্ষেপ বা সিলভার মিরর দেখা গেল। তোমরা ল্যাবে করেছো। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া আমরা লিখবো প্লাস এজি NH3 হোল 2 প্লাস OH মাইনাস, এখান থেকে আসবে কার্বন ডাই অক্সাইড প্লাস Ag প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। এখানে টিআর এর সঙ্গে কোনো বিক্রিয়া হয় না, মানে এখানে আমরা দেখবো টলেন্স এজেন্টের সঙ্গে কোনো বিক্রিয়া হবে না, বা ধূসর বর্ণের সিলভার মিরর আমরা টেস্ট টিউবের গায়ে দেখতে পাবো। লাস্ট এখানে দেখো কোশ্চেন দিয়েছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তো এটা কার্বক্সিলিক অ্যাসিড ও একটা অ্যালকোহলের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় কি তৈরি হয় বলো, একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা অ্যালকোহল, এর সঙ্গে কি হচ্ছে বলো, গাঢ় H2SO4, আর হিট দিলে 1 মলিকুল অফ ওয়াটার চলে গিয়ে আমরা দেখব R বন্ড C ডবল বন্ড OR প্লাস H2O। এই বিক্রিয়াকে আমরা কি বলছি, এস্টারিফিকেশন বিক্রিয়া। তো বিক্রিয়া উল্লেখ করবে আর রিঅ্যাকশন কন্ডিশনটাও বলে দেবে। আমরা এরপরে SC 125 এর অর্গানিকের কোশ্চেনগুলোতে চলে যাই। দেখো ভিডিওটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো আমরা SC 200 এর অর্গানিক পেজগুলো সলভ করছি বা করে নিয়েছি। তো আমরা নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে SC 125 এর অর্গানিক পার্টটা আলোচনা করব। তাহলে এটা SC 200 এর আমরা অর্গানিক পার্ট, ফিজিক্যাল পার্ট ও MCQ আলাদা আলাদা করে 3টে ভিডিওর মাধ্যমে শেষ করব। আর 125 এর সঙ্গে যদি আরো আরেকটা পেপার অ্যাড করে করা যায় সেটা আমরা দেখছি। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে অন্যদেরও কাজে লাগে। আর ঠান্ডা পড়েছে প্রচুর, সাবধানে থেকো, ঠান্ডা কেউ লাগেও না, পড়াশোনার মধ্যে করো। আর